নমস্কার, দ্য নিউজ কাউন্টার আপনাদের আরো একবার স্বাগত। আজকে কিছুক্ষণ আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তাদের যে 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা এনসিপিতে যোগ দিচ্ছেন। আমি প্রথম যখন এই খবরটা শুনি আমি একটু বিস্মিত হয়েছিলাম, কারণ এনসিপি বলতে যাদেরকে বোঝায়, আমরা যাদেরকে চিনি সেটা শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, মূল কংগ্রেস থেকে একটা ব্রেকঅ্যাওয়ে ফ্যাকশন। পরে অবশ্য মুহূর্তের মধ্যেই ভুল ভাঙে, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনি যে তারা যে দলটায় যোগ দিচ্ছেন তার নাম ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। এটা ত্রিপুরায় 2023-এ তৈরি হওয়া একটা অবস্কিউর দল। আমি জানি না যে আজকের আগে কেউ এর নাম কোথাও শুনেছিলেন কিনা। তারা আঞ্চলিকভাবে স্বীকৃত এই দলটিতে যোগ দিচ্ছেন 20 জন সাংসদ, যে দলটার একজন কাউন্সিলর অবধি কোথাও নেই। রাতারাতি 20 জন সাংসদ সেই দলে যোগ দিচ্ছেন। কেন এমন হলো, এই প্রশ্নটা তো খুব স্বাভাবিক। এবং আপনারা যদি একটু কষ্ট করে আমার ঠিক আগের ভিডিওটা দেখেন, আইনের প্যাচে সুদীপ ঋতব্রতরা, সেখানে আমি পরিষ্কার বলেছিলাম 2023 যে নতুন দলত্যাগ বিরোধী আইন, সংশোধিত দলত্যাগ বিরোধী আইন রয়েছে, তাতে 2/3 দল ভাঙলেও আলাদা কোনো ব্লক বা দল তৈরি করা যায় না। এমনকি যদি ওয়ার্কিং কমিটি বা দলের পরিচালনকারী কমিটি, যেটা এখন নির্বাচনের মধ্যে দিয়ে আসতে হয় এবং নির্বাচন কমিশনের কাছে যার তালিকা জমা দিতে হয় প্রতিটি কমিটি স্তরের, সেখানে যদি না সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে এই আইনসভা মানে বিধানসভা বা লোকসভায় যদি 2/3 কেন পুরো দলও চলে যায়, তাহলেও সেইটা মূল দলের মালিকানা ক্লেম করতে পারে না, না তো নামের, না সিম্বলের, না তহবিলের। আর উল্টো দিকে এরা যে মডেলটা নামাচ্ছিলেন যে আমরা একটা আলাদা ব্লক হিসেবে থাকবো, সেটাও সম্ভব নয়। কারণ এই দলত্যাগ বিরোধী সংশোধিত আইনে কেউ যদি আলাদা 2/3 মেজরিটি নিয়ে ব্লকও করতে পারে তার দলের, এক্সিস্টিং দলের, তাকে অন্য কোনো দলে মার্চ করতে হবে, না হলে তার সদস্যপদ চলে যাবে আইনসভা থেকে। এখন বিজেপির পক্ষে কেন এদেরকে সরাসরি দলে নেওয়া সম্ভব নয় এবং তাতে বিরোধী স্পেস কিভাবে পুরোটাই কংগ্রেস সিপিএম এর কাছে ছিনতাই হয়ে যাবে, এটা আমি আগের বুলেটিনে বিশদে ব্যাখ্যা করেছি, ওটার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু আমি যে কথাটা বলেছিলাম যে আইনের যা প্যাচ, তাতে এদের কোনো দলে মার্চ করতে হবে। তৃণমূল কংগ্রেসের আইডেন্টি নিয়ে এরা টিকে থাকতে পারবে না, কোনো বিরোধী ব্লকের গল্প বলেও লাভ নেই। আমার অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার কয়েক ঘন্টা বাদেই যে ডেভেলপমেন্ট, তাতে দেখা যাচ্ছে যে আমার অনুমান সম্পূর্ণ ঠিক ছিল। তৃণমূল কংগ্রেসের লোকসভার 20 জন সাংসদ তারা অবশেষে ত্রিপুরার এই নামগোত্রহীন আঞ্চলিক নথিভুক্ত দল, দুর্জনে বলে, যেটা নাকি বিজেপি ত্রিপুরাতে তৈরি করেছিল কোনো একটা উদ্দেশ্যে, একটা সেল কোম্পানির মতো, বিভিন্ন যে কর্পোরেট কোম্পানিরা যে সেল কোম্পানি করে রাখে অনেক সময়, তার মতো একটা সেল পলিটিক্যাল আইডেন্টিটি। সেই দলটিতে যার একজন কমিশনার, কাউন্সিলর কিছুই নেই কোথাও, সেখানে 20 জন সাংসদ যোগ দিয়ে দিলেন। এবং আমি এটা নিশ্চিত যে স্পিকারকে ওরা চিঠি দিয়েছেন, স্পিকার খুব তাড়াতাড়ি ওদের জন্য বসবার ব্যবস্থা, লোকসভায় ঘর, সবই ব্যবস্থা হয়ে যাবে। আর বিধানসভাতে ঋতব্রতর সঙ্গে যে 60 জন গিয়েছেন, তারাও যদি তাদের সদস্যপদ টিকিয়ে রাখতে চান, আইনি জটিলতায় না ঢুকে, সেক্ষেত্রে তারাও আমার ধারণা এই পার্টি অথবা অন্য কোনো পার্টিতে আলটিমেটলি যোগ দিতে বাধ্য হবেন, এছাড়া নান্য পন্থা বিদ্যাতে। ইন্টারেস্টিং পলিটিক্যাল যে মেসেজ এটার থেকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখছিলাম সাংবাদিক সম্মেলনে গাড়িতে উঠবার আগে, শেষ করবার আগে বললেন যে আমরা এখনো আসল তৃণমূলের দাবিটা ছাড়ছি না। যখন ওরা
তৃণমূল হিসেবে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নিজেদেরকে তৃণমূল হিসেবে দাবি করবেন, তখন আমরা আদালতে যাব এবং সেখানে প্রমাণ হবে কোনটা আসল তৃণমূল। কিন্তু বাস্তবে যেটা দাঁড়ালো, তারা অন্য একটি আঞ্চলিক দলে সরকারিভাবে নথিভুক্ত হয়ে যাওয়ার পর, মার্চ করে যাওয়ার পর, তারা যদি আইনের আদালতে গিয়ে বলেন বা বলবার চেষ্টা করেন যে আমরা আসল তৃণমূল, সেটা আইনের চোখে একটা খুব বিড়ম্বনার ব্যাপার তো বটেই, সামগ্রিকভাবে একটা খুব হাস্যকর পরিস্থিতির উদ্ভব হবে। আর সব থেকে বড় কথা, এই রাজনীতির বিচারের ক্ষেত্রে আইনের আদালতের থেকেও সব থেকে বড় বিচারক হচ্ছে মানুষের আদালত। মূল রাজনৈতিক শক্তি কোনটা, একই দলের মূল স্রোত কোনটা, এটা নিয়ে অতীতে বিতর্ক হয়েছে, কিন্তু তার ফয়সালা আইন আদালতে যতটা না হয়েছে তার থেকে অনেক বেশি হয়েছে মানুষের আদালতে। ইন্দিরা গান্ধী যখন কংগ্রেস ভেঙেছেন, তিনি পুরনো কংগ্রেসের তহবিল, প্রতীক এইগুলো ছাড়াই নিজের দল দাঁড় করিয়ে নিয়েছেন, একাধিকবার দাঁড় করিয়েছেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছেন, মানুষের সমর্থনে তার দলটাই কংগ্রেসের অধিকাংশ সমর্থককে ক্যারি করতে পেরেছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের হাত প্রতীক বা রাজ্যের কংগ্রেসের দপ্তর কোনোটাই দাবি করতে যেতে হয়নি। সুতরাং মানুষের আদালতে যে পারসেপশন তৈরি হয়ে গেল, এটা পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের দখলে রাখার, দখলে নেয়ার লড়াইয়ের প্রাথমিক রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী হয়েছেন। বিদ্রোহীরা কার্যত রণে ভঙ্গ দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা এতগুলো এমপি এমএলএ বেরিয়ে যাওয়ার পরও আজকের যে ডেভেলপমেন্ট, 28 জনের মধ্যে 20 জন সাংসদ যেখানে একদিকে, তা সত্ত্বেও তারা দলের সাংগঠনিক কাঠামো কবজা করতে পারেননি। নিজেদের পিঠ বাঁচাতে এবং সাংসদ পদ বাঁচাতে তারা শেষ পর্যন্ত ওই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া রাতারাতি তাতে নাম লেখাতে বাধ্য হয়েছেন। এতে তাদের সদস্য পদ বাঁচবে কোনো সন্দেহ নেই। আগামী 2029 অব্দি লোকসভার মেয়াদ আছে, কিন্তু বাস্তব ঘটনাটা হলো, তারা যে আমরা তৃণমূল, আমরাই আসল তৃণমূল, এই দাবিটা তুলছিলেন এবং জনমানসে চেষ্টা করছিলেন নিজেদের আসল তৃণমূল হিসেবে প্রতিষ্ঠা করবার। এমনকি এরকমও খবর ছড়িয়ে যাচ্ছিল যে প্রতীক এবং তহবিলের দাবিতে তারা শেষ পর্যন্ত লড়বেন। বাস্তবে যেটা দাঁড়ালো, যে এই বিদ্রোহীরা রাজনৈতিকভাবে রণে ভঙ্গ দিয়েছেন। তারা সংখ্যায় অনেক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের এই ক্ষমতা হলো না যে তারা এই সদস্য পদ ছেড়ে দিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে মানুষের কাছে গিয়ে রায় নিতে যাওয়ার। অতীতের একাধিক নজির রয়েছে যে আমরা যদি মনে করি আসল তৃণমূল, তাদের উচিত ছিল যে আইনকে মান্যতা দিয়ে দল থেকে পদত্যাগ করে মানুষের কাছে ফের নতুন করে নির্বাচন চাওয়া। সেই ঝুঁকি নেওয়ার রাজনৈতিক সাহস কিন্তু তারা দেখাতে পারলেন না। সুতরাং কার দখলে তৃণমূল থাকবে, এই প্রশ্নটা এই মুহূর্ত থেকে অবান্তর হয়ে গেল। তৃণমূলের কাঠামো, আইনি কাঠামো, সাংগঠনিক কাঠামো তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোটাই নতুন করে ঢেলে সাজাতে হবে যদি তিনি পারেন। কিন্তু আজকের যে ডেভেলপমেন্ট, তাতে বিদ্রোহীদের বিরুদ্ধে নার্ভের লড়াইতে এবং আইনি অবস্থানের দিক থেকে প্রথম রাউন্ডে মমতা ব্যানার্জি বিজয়ী হয়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে অসুবিধার মুখে বিজেপি খুব দ্রুত পড়বে, এই যারা নতুন দলে যোগ দিলেন, তারা অবধারিতভাবে বিজেপির অঙ্গুলি হেলনে এনডিএ শরিক হবেন। লোকসভায় বিজেপির প্রতিটি সিদ্ধান্তকে সমর্থন করতে বাধ্য হবেন, কারণ বিজেপির যে তারা রয়েছে ডিলিমিটেশন, দক্ষিণ ভারতের সবকটি রাজ্য বিজেপির হাতছাড়া।
ফলে এই হিন্দি বলয় আসন সংখ্যা বাড়ানো, এটা প্রচন্ড চাপ বিজেপির মধ্যে রয়েছে। তারা নতুন করে আবার যে বিলটা সাম্প্রতিকতম অধিবেশনে প্রত্যাখ্যাত হয়েছে বিরোধীদের প্রতিরোধের মুখে, তারা আসন পুনর্বন্টনের নতুন বিল আনবেন এবং চেষ্টা করবেন পাশ করিয়ে নেয়ার। কিন্তু বিজেপির যেটা অসুবিধে হবে যে এই দলটিকে আসল তৃণমূল বলে দাঁড় চালানোর আর কোনো রাস্তা তার সামনে খোলা থাকলো না, এবং এরা বিরোধীদের ছায়াযুদ্ধের ভূমিকাতেও অবতীর্ণ হতে পারবে কিনা, মানুষের কাছে সেই বিশ্বাসযোগ্যতা থাকবে কিনা, সেইটা একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে ইতিমধ্যে উঠে এলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলার মাটিতে এখনো অনিশ্চিত, কিন্তু প্রাথমিক রাউন্ডের লড়াইতে তিনি বিদ্রোহীর বিরুদ্ধে তার নৈতিক অবস্থান, যেটা রাজনীতির ডে টু ডে পলিটিক্সে খুব একটা জরুরি ব্যাপার, এবং মানুষের চোখে তার অবস্থান এবং তার নেতৃত্বাধীন তৃণমূল যে কংগ্রেস এখনো রয়ে গেছে তার যে অবস্থান, সেটা অনেক জোরালো হলো। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আপনারা এই স্পর্শকাতর সংবেদনশীল ইস্যুতে, বিতর্কিত ইস্যুতে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।